নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সকাল 6টা বাজে। চললাম মর্নিং ওয়াকে। দীর্ঘদিনের পুরনো অভ্যাসটাকে আবার নতুন করে আজ থেকে শুরু করছি। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, গত বছর থেকে একটা শারীরিক প্রবলেমে ভুগছি। ভেলোর যেতে হচ্ছে এবং দীর্ঘদিন বিছানায় রেস্ট থাকার ফলে আমার ওয়েটও ভীষণ পরিমাণে গেইন হচ্ছে। আর এত গেইন হলে শরীরে আবার নতুন রোগের সঞ্চার হবে। তো গৌতম রোজদিনই সকালবেলা এখন ক্রিকেট খেলতে যায়, তো আমি আজকের ওর সাথে সঙ্গ দিলাম। রিসেন্ট খুব দ্রুতগতিতে ওয়েট গেইন হচ্ছে এবং হাঁটাচলা করলে একটা শ্বাসকষ্ট হচ্ছে। তো বলতে পারো একটু ভয়ই পেয়ে গেছি আমি, কারণ একেই তো রোগ অসুখ বিসুখে আমি মানে একদম জর্জরিত, তার উপর যদি আবার হার্টেরও কোনো প্রবলেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও ডিফিকাল্ট। আর গৌতম এই মাঠে ক্রিকেট খেলছে। যথারীতি পুরো মাঠটার একটা 3টে চক্কর দিয়ে এই পার্কে চলে এসেছি। পার্কে কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, একটু যোগা প্রাণায়াম করে আমি আপাতত বসে পড়েছি। কারণ প্রথম দিন তো এতটা করা আমার পক্ষে সম্ভব নয়, একটুতেই টায়ার্ড হয়ে পড়ছি। পার্কের লাগোয়া যে মাঠটা, এই মাঠটাই গৌতম খেলছে, তো পার্কে বসে বসে সেই গৌতমের খেলাই দেখছি। আর সকালের পরিবেশটা এতটাই মনোরম, ঘুম থেকে উঠে বিশ্বাস করো এই পরিবেশে এসে এমনিই মনটা যেন ভালো হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তো আমি ভাবলাম গৌতম ক্রিকেট খেলছিল এতদিন পর, বর খেলছে এমন চোখের সামনে। তো দেখলাম মানে বয়সটা আমারই বেড়েছে, আমি অল্পতেই মানে এখন বুড়ি বুড়ি ভাব চলে এসেছে। গৌতমবাবু এখনও চাঙ্গা আছে, পারফরমেন্স খুব একটা ভালো দেখলাম না, কিন্তু বাবু লড়ে যাচ্ছে, এইটুকুই। তো এখন বাড়ি ফিরি, উৎসাহ ঘরে রয়েছে, সে তো ম্যাডাম ঘুম দিচ্ছে, আমি যা দেখে গেলাম, কালকে তুলে নিয়ে চলে আসবো। বাড়ি ফেরার পথে এখান থেকে বাজার করে নিচ্ছি। এখান থেকে নিয়ে নিলাম দুধের প্যাকেট, নিলাম মাছ, একটু সবজি বাজারও করে নিলাম। সবজি ফ্রিজে অনেকটাই আছে, তাও করে নিলাম। অনেক দিন পর আমি আর গৌতম সেই পুরনো ফর্মে একসাথে সকালবেলা মর্নিং ওয়াক, সাথে বাজার। বেশ ভালো লাগছে, আজকে যেন সকালটা অন্যভাবেই শুরু হলো। ঘরে এসে যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে মিঠুর পরিচর্যা করা। তো আমার মিঠু সোনাকে খেতে টেতে দিয়ে দিলাম, এবার সংসারের কাজ শুরু করব। মিঠু তো একা একা ঘুম থেকে উঠে যায়, ওকে খেতে দিলেই হয়ে যায়, কিন্তু আমার আসল যে কাজটা হচ্ছে উৎসাকে ঘুম থেকে তোলা। উৎসাকে ঘুম থেকে তুলেছি, ম্যাডাম এখন বাথরুমে গেছে, আমার চাটাও করা হয়ে গেছে। চাটা খেয়ে নেবো সকালে। এখন বললাম যেহেতু এই শীতে আমি একদম চা প্রেমী হয়ে উঠেছি, চা ছাড়া সকাল শুরু করতে পারি না, বিকালটাও শুরু করতে পারি না। আর গৌতম একটু চা খাওয়ার অভ্যাস হয়েছে, আগে একদমই খেত না, এখন অফিসের জন্য একটু অভ্যাস হয়েছে। আর এই উৎসাহ উঠে গেছে, এখন আমার বিছানাটা তোলা হয়নি। উৎসাহ যেহেতু বললাম বাথরুমে আছে। আর গৌতম ফিরেই ওর প্রিন্টিংয়ের কাজ শুরু করে দিয়েছে, তো প্রিন্টিং করছে, ওকেও চাটা দিয়ে দিলাম। বিছানাটা তুলতে গিয়ে ভালো না একেবারে বিছানার চাদরটাই চেঞ্জ করে দিই, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে। আর সারা বিছানায় মাথার চুল ভর্তি, উৎসার এত হেয়ার ফল হচ্ছে বলার মতো না। আর মেয়েটা একদম নিজের চুলকে যত্ন করে না। সকালে উঠে একটু ভক্তিগীতি শোনার আমার অভ্যাস আছে, তো ফুল সাউন্ডে হনুমান চালিসা চলছে। আর এখানে আমি হনুমান চালিসা পাঠ করছি মনে মনে, আর পিলো কভারগুলো চেঞ্জ করছি। আর বালিশগুলো না একদম চিটটা হয়ে গেছে, আমার বালিশ চেঞ্জও করতে হবে। নতুন বালিশ কিনবো বলে কথাও বলে এসেছি, কিন্তু গিয়ে নিয়ে আসবো সে আর হচ্ছে না। কোন দিন ভালো কোন দিন খারাপ, শরীর নিয়ে আমি একদম অস্থির হয়ে যাচ্ছি। বিছানা একদম গোছানো হয়ে গেছে, আর শীতকালে বিছানা গোছানো মানে ভীষণ বিরক্তিকর ব্যাপার। চলে এসেছি রান্নাঘরে, গৌতমের ব্রেকফাস্ট বানাচ্ছি। 2টো লেচি ছিল ময়দার ফ্রিজে, তো সেটা বের করে নিয়ে 2টো পরোটা করে দিচ্ছি। গতকালে পালং শাকের তরকারি আছে, ওটা দিয়ে গৌতম খেয়ে নেবে। বাড়িতে আমরা 3জন মানুষ আজকে 3 রকমের ব্রেকফাস্ট করব। এটা প্রায় দিনই আমার হয়ে থাকে, 3জন মানুষের 3 রকম ব্রেকফাস্ট। উৎসাহ খাবে বললে ওটস, ওকে এখানে ওটসের পায়েসের মতো বানিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কিছু ওপর দিয়ে। ও ভীষণ পছন্দ করে এই খাবারটা, তো পড়তে বসে পড়েছে। উৎসাকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, কিছু বাসন পড়েছে সেইগুলো মেজে নিচ্ছি। গতকাল রাতে ডিনারে 3খানা প্লেট ছিল, একটা হাতা ছিল। আর সকালে তো বাসন বেরোলো, চা খেলাম, গৌতমের জন্য ব্রেকফাস্ট বানালাম, উৎসার জন্য ব্রেকফাস্ট বানালাম। তো আমি অল্প বাসন থাকতে থাকতেই মেজে নিই, বেশি বাসন জমতে দিই না। একসাথে বাসন জমে গেলে না, সেটা মাজতে গেলে না মানে আমার ভীষণ ভয় লেগে যায় একসাথে বেশি বাসন দেখলে। আর শীতকালে তো এমনি জল ঘাটতে গেলে আরও ভয়। আর তার জন্য আমি ইভেন রান্না করতে করতেও আমি বাসন মাজতে থাকি, যা বাসন পড়ে আমি অল্প অল্প করে মাজতে থাকি, তার জন্যে একসাথে আমার বেশি বাসন কখনোই পড়ে না। আজ সকাল থেকে প্রচুর অ্যাক্টিভিটি হয়ে গেছে, তাই সকাল সকাল খিদেও পেয়ে গেছে। তো এবার ব্রেকফাস্টটা করে নেবো। গতকাল রাতে ওটস আর চিয়া সিডস দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই কলা দিয়ে আমি মনে আমার ব্রেকফাস্টটা সেরে নেবো।
সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট, সকালে প্রত্যেক দিনই আমি হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। তারপর আর রুটিনটা ঠিক রাখতে পারি না, উল্টোপাল্টা খেয়ে নিই। একটু ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছিলাম। একটা বছর নিজের শরীর নিয়ে এতটাই নাজেহাল ছিলাম যে সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করিনি, সন্তানের প্রতিও করিনি। উৎসাহ বলতে পারো অবহেলিতই হয়েছে আমার কাছে। ওর জন্যে কিছুই করতে পারিনি। আর ওর বয়সটা কি নিজের শরীরের যত্ন করবে বলো? হয়তো ওর বয়সী অনেক বাচ্চারাই স্মার্ট করে নিতে পারে, কিন্তু উৎসাহ একদমই আলাদা। তো আজকের একটুখানি ক্যাস্টার অয়েল আর যেটা নর্মাল হেয়ার অয়েল মিশিয়ে ওর মাথায় অয়েলিং আর একটু মাসাজ করে দিচ্ছি। জানি না চুল পড়াটা বন্ধ কীভাবে করব। আর এই চুল পড়া বা হেয়ার ফল কিন্তু কোনো মানে অবহেলা করার জিনিসই নয়। অনেক রোগের উপসর্গ কিন্তু হেয়ার ফল। আমার এন্ডোমেট্রিওসিসের প্রথম সিমটমই ছিল হেয়ার ফল। 1-1.5 বছর ধরে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েছে, যেটা আমি বুঝতেই পারিনি। পরে দেখলাম যে এন্ডোমেট্রিওসিসের উপসর্গই হচ্ছে হেয়ার ফল। তো উৎসার ভীষণ ওই হেয়ার ফল হচ্ছে, আমি এটা ফেলে রাখবো না, ইচ্ছা আছে ডাক্তার দেখিয়ে নেবো। এবং তোমাদেরও যদি কারোর হয়ে থাকে, শীতকালে হেয়ার ফল হয় ঠিকই, কিন্তু অত্যাধিক হেয়ার ফল হলে ফেলে রাখবে না প্লিজ, আমি অনুরোধ করছি। ডাক্তার দেখে ট্রিটমেন্ট শুরু করবে, কারণ অনেক বড় রোগের কিন্তু উপসর্গই হচ্ছে হেয়ার ফল। আর যেহেতু একটু সময় পেয়েছি, একটু ডাস্টিং করে নিচ্ছি। খাটের ওই সাইডটা আমি ডাস্টিং করে নিচ্ছি, সেটা আর ভিডিও করে দেখানো হয়নি। তো টেবিলের এই জায়গাটাও গুছিয়ে নিচ্ছি, জায়গাগুলো এত মগছালো হয়েছিল। যেহেতু কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশির জন্য আরও করা হয়নি। গৌতমকে বলেছিলাম রক সল্ট আনতে, আমার জন্য এনে দিয়েছে, কিন্তু এইটা যে আমি খাবো সেটার আমার আর সময় হয়নি। আমি এইভাবেই জিনিসপত্র নষ্ট করি। আমাদের মেয়েদের নিত্যদিনের কাছের সঙ্গী হচ্ছে এই আয়না। তো আয়নাকে আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করছি। এটাকে তো রোজ দিনই যত্ন করা উচিত। যে বলে দেয় ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া অবধি যে আমাদের কেমন লাগছে, কী পরলে আমাদের ভালো লাগবে, কীভাবে সাজলে আমাদের ভালো লাগবে। আগে ডাস্টিং প্রায় রোজই করতাম, আর এখন তো একদমই করাই হয় না। সপ্তাহে সপ্তাহে একবার, কোনোবার মাসেও করতে হয় আমার, কারণ এখন আমি একদমই পারি না। আর দেখো কী অবস্থা, আগের সপ্তাহে পরিষ্কার করেছিলাম। বাবা মেয়ে দুজনে এতটাই মানে একদম বিদঘুটে মার্কা, কী বলবো। এত এখানে এসে সাজতে ভালোবাসে, দুজনে সেজে নেয়, সেন্ট মেখে নেয়, হ্যাঁ, রেডি হয়ে অফিস যাচ্ছে, একজন স্কুল যাচ্ছে, কিন্তু একটু তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে জিনিসটা গুছিয়ে রাখবে, সেইটুকু দুজনের মধ্যে কেউ করে না। এত সুন্দর করে গুছিয়ে নিলাম তো, বিকালের পর দেখবে গৌতম অফিস থেকে এসে ওর ওয়ালেট, ওর ঘড়ি, ওর অফিসের ব্যাগ সবই এখানে সাজিয়ে রাখবে। মেয়েও যাবতীয় সব জিনিস এর ওপর সাজিয়ে রাখবে। পুরো একদিনে 1-2 দিনের মধ্যে আবার জিনিসটা আগের মতো করে দেবে। কত আর গোছাবো। আজকে সকাল থেকে ঘরটা মোছা হয়নি, যেহেতু বললাম ঝাড়াঝাড়ি করবো, ডাস্টিং করবো, তার জন্য আর ঘর মুছিনি। বারবার 2-3 বার করে ঘর মোছা সম্ভব বলো? তাই একেবারে সমস্ত ঘরের কাজ শেষ করে একদম ঘরদোর গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে এখন একদম ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম। করতে করতে তোমাদের দেখানোই হয়নি, বুটু এসেছে। উৎসাহ তো পড়ছে, মানে উৎসাহ পড়তে পড়তে একদম শুয়েই পড়েছে। দেখো এত পড়াশোনা করছে, বলছে আমি আর কত পড়বো। ওকে আমার সেই উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই। আর আমি ভুটুর আঁকা দেখাচ্ছি, এটা ভেলোরের কোনো কালী মন্দির রেখেছে, যেটা আমি এতবার ভেলোরে গিয়েও আমি দেখতে পাইনি এই মন্দিরটা কোথায় আছে। পাহাড়ের ওপর কালী। আচ্ছা কোনটা কি একটু বলে দে, হাত দেখিয়ে কি কি আছে। আচ্ছা ঠাকুরটা কোথায়, কোনটা দেখিয়ে দে। এই কালী ঠাকুর, মন্দির লাল রঙের মন্দির, ঠাকুর পুরো কালো আর লাল জিভ বেরিয়ে আছে। আচ্ছা ওপরে আবার বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। হ্যাঁ, আর এই পাশে এটা কি? আরে এদিকে নিয়ে আয় না। এইটা কি? কিসের ফটো? আচ্ছা আচ্ছা, জয় সিয়া বলে লিখে রেখেছে, কালী মন্দিরের এই জয় সিয়া। যাই হোক, বাচ্চাটার ট্যালেন্ট আঁকার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এর আগের দিন একটা আঁকা এঁকেছিল। কালী ঠাকুরের একটা চোখ কি হয়েছে? রঙে দেখে দিয়েছে। আরে আর এই পায়ের তলায় লাল বল কেন? ও মুন্ডু, শিব শুয়ে থাকে তো কালী ঠাকুরের পায়ের তলায়। ও শিব আঁকতে পারে না, কালী ঠাকুরের পায়ের তলায় ও শুয়ে পড়বে। শিব আঁকতে পারেনি বলে লাল বল দিয়ে দিয়েছে কালী ঠাকুরের পায়ের তলায়। ওটা কি মুন্ডু? ও এটা মুন্ডু, সরি, খুলি খুলি মুন্ডু। আচ্ছা আচ্ছা, দ্বারকাসুরের মুন্ডু, এটা রেড কালারের। সরি, আমি দুঃখিত, ভুল বলে ফেলেছি, সরি ভুটু। আঁকো আঁকো আঁকো, আমি রান্না করতে যাচ্ছি। সমস্ত কাজ সেরে এবার রান্নার দিকে যাচ্ছি। কিছুটা জামা কাপড়ও কেচে নিলাম, অল্প ছিল 2-3টে জামা কাপড়। আর ভুটুর আঁকা দেখে আমারও মাথা ব্রেন শর্ট হয়ে গেছে এখন। আমি আমার যতক্ষণ না রান্নাটা করতে পারবো
রান্নাটা ঠিক মতো নামাতে পারলে অসুবিধা যাবে, মা আমরা খেতে পারবো না। তো দেখি, আজকের উৎসাহ বললো পাঁপড়ের তরকারি খাবে, তখন ওর জন্য পাঁপড়ের তরকারি বানাই। আর বিকালবেলা আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সুতরাং এই বেলার মতো আমার আর মেয়ের রান্না হবে। পাঁপড় এখানে ভাজা হয়ে গেছে, আর পাঁপড় ভাজার তেলে এখন জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু তুলে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা আর টমেটো দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেলে পাঁপড়গুলো দিয়ে দেবো, ভালো করে পাঁপড়গুলো ফুটিয়ে নামিয়ে নেবো। তো এইভাবেই আমি নিরামিষ পাঁপড় আলুর তরকারি করি। আর উৎসাহ খেতে ভীষণ ভালোবাসে, তোমাদের সাথে এইভাবেই মানে রান্নাটা শেয়ার করলাম। আর যেহেতু আমাদের সকালটা তাড়াতাড়ি শুরু হয়েছে, ব্রেকফাস্টটাও যথারীতি তাড়াতাড়ি করেছিলাম, তো মা মেয়ে দুজনেরই খিদে পেয়ে গেছে। তো উৎসাহ বললো, মা একটু ফল কেটে দাও। তো এখানে আমি ফলই কাটছি রান্না করতে করতে। আর ভুটু ফল টল খেতে একদমই পছন্দ করে না, জানি না খাবি কিনা বাচ্চা। তো আমি এখানে তিনখানা ফল কেটে নিয়েছি, শশা, আপেল আর একটু শাকালু। তো এইখানে উৎসাহ এখন লিখছে, আর আমার ভুটু সোনা আমার সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে। ফল খা কেন দেখ, ফল খাবি না, বিস্কিট খেয়েছিস কেন অতগুলো? আমি তেতো নুন খাবো না। এই আপেলে নুন নেই, শশা আর ইয়েতে বিট নুন আছে, আপেলে নুন নেই। আপেল খা, সেদিনকে যেমন আপেল খেয়েছিস, একটা আপেল নিয়ে নে, এই আপেলটা নে, আপেলে নুন নেই, খা। হ্যাঁ খা বসে বসে। তো এখন 1টা বাজে, ঘরের সমস্ত কাজ শেষ, স্নান হয়ে গেছে, একটু শ্যাম্পু করেছি, শুধু ঠাকুর দেওয়াটা বাকি। রান্নাবান্না তো হয়েই গেছে, তোমাদের আগেই দেখেছি, এক তরকারি ভাত। যেহেতু বিকালে বললাম নিমন্ত্রণ আছে, আর বেশি রান্নার ঝামেলাও রাখিনি। এর বেশি কাজ করলে আর দেখতে হবে না, মানে কালকে আমি আবার বিছানায় পড়ে যাব। অল্প অল্প করে শরীর যাতে নিতে পারে সে অনুযায়ী আমার কাজ করতে হবে। আর যেহেতু সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে আমার, তো কাজও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কথায় আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ। তো সেই ব্যাপারটাই হচ্ছে আসল কথাই। সকাল সকাল উঠে সমস্ত কাজ করলে দিনটাও ঠিকঠাক চলে, আর কাজকর্মও ঠিক সময় মতো সব কিছু হয়ে যায়। তো ঠাকুরটা দিয়ে নিই। আর উৎসাহ তো শুয়ে আছে, ও কখন স্নানে যাবে, পড়া হয়ে গেছে, এখন শুয়ে ফোন ঘাঁটছে, কখন স্নানে যাবে, কখন স্নান থেকে বেরোবে জানি না। আর ওর জন্যে প্রতিদিন আমার লেট হয় খাওয়ায়। তো আজকে ভেবেই নিয়েছি ঠাকুর ঠাকুর দিয়ে আমি সেরকম হলে খেয়ে দিয়ে নিয়ে আমি একটু রেস্ট নেব, কারণ আর সকাল থেকে কনস্ট্যান্ট আমি কাজ করছি। মোবাইলে একটু টাইমটাও দেখিয়ে দিলাম, এখন 1টা 3 বাজে। আজকে সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে, ঠাকুর দেওয়া কমপ্লিট। আজকে একটু ঘরে ধুনো দিয়েছি, ধুনোর গন্ধটা আমার আগাগোড়াই ভীষণ ভালো লাগে। আর যেই দেখেছে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, অমনি দৌড়ে গেছে বাথরুমে, জানে বকা খাবে, তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়েছে। আমি এখন ওয়েট করি, ও বেরোলে তারপরে খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি, এখনও অবশ্য উৎসব বাথরুম থেকে বেরোয়নি। আর এদিকে পাঁপড়ের তরকারি, আর গতকালের মাছ 1 পিস রয়েছে, ভোলা মাছের ঝাল, এটা আমি খাবো। উৎসাহ তো মাছ ছুঁয়েও দেখবে না, পাঁপড়ের তরকারি হলে ওর মাংসও লাগবে না, এতটাই ভালোবাসে। লাঞ্চ আমাদের কমপ্লিট, আর এদিকে লাঞ্চ করে আরেকজন আবার পড়তে বসে পড়েছে। আজকে পাঁপড়ের তরকারি খাবে বলে দিদার বাড়ি যায়নি, দিদার বাড়িতে খাওয়া স্কিপ করে দিয়েছে। পাঁপড়ের তরকারি এত খেতে ভালোবাসে, এই নিয়ে কিন্তু ও 3বার খাচ্ছে। পাঁপড়ের তরকারি আমি ভালোবাসতাম, কিন্তু বিয়ের পর আর খাওয়া হতো না, যেহেতু শ্বশুরবাড়িতে কেউ খেতে পছন্দ করে না। মা মাঝে মাঝে বানাতো বিয়ের আগে, তো খেতাম, ভালো লাগতো, আমার বেশ ভালো লাগতো। তারপর একদিন, এই কিছুদিন আগে বা 2-3 মাস আগে, উৎসাহ ইউটিউবে দেখে পাঁপড়ের তরকারি রান্না, আমাকে বলে, মা পাঁপড়ের তরকারি একদিন বানিয়ে খাওয়াবে? তাহলে ঠিক আছে, আমার তো ভালো লাগে। ব্যাস, ওই যে একদিন বানিয়ে খাইয়েছি, ম্যাডামের এমন একটা নেশা ধরে গেছে পাঁপড়ের তরকারির প্রতি, মাছ মাংস এখন লাগে না, খালি বলে আজকে পাঁপড়ের তরকারি বানাবে, আজকে পাঁপড়ের তরকারি। আজকে যে চেটে পুটে ভাত খেয়েছে, মাছ মাংস হলে এরম করে খায় না। হ্যাঁ, কতগুলো পাঁপড় খেতে পারবো, আমার কাছে কত পাঁপড় ভেজেছো, অনেক খেতে পারবো তো, অনেক। এত পাগল মানুষ, মাছ মাংস খাওয়ার জন্য পাগল হয়। আমার মেয়ে পাঁপড়ের তরকারি, পনিরের তরকারি, রাজমা, মানে ভেজ, ভেজিটেরিয়ান গার্ল। হ্যাঁ, তাও মাঝে মাঝে মাটনটা খেতে ভালোবাসে, কিন্তু এখন আর অত পছন্দ নয়। তো আজকে ব্লগটা বেশি বড় করবো না, এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই। আর শরীর যদি ভালো থাকে, যেটা আগেও বলেছি এখনও বলছি, আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো।